আড়াল থেকে দুর্জয়ের প্ল্যান শুনে নিয়ে সব সত্যি জেনে গেল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি একটা কথাই ভাবতে থাকে, কি করে ঋষি ব্যানার্জিকে জেল থেকে বার করবে। অন্যদিকে নিশা তো রীতিমতো ফেঁসে গেছে। অফিসার জিৎ বসু বলে, আপনাকে কেন ফোন করেছিল ওই ক্যাসিনো থেকে, আপনি আপনার বন্ধুকে ফোন করুন। এরপরেই বাড়ি থেকে বেরোনোর আগেই ভানুকে সবটা বুঝিয়ে দিয়ে এসেছিল নিশা। এরপর নিশা ফোন করেছে, ভানুর নাম বদলে নবাব করে দেয় আর বলে, তুই সেদিনকার ক্যাসিনোতে গিয়েছিলিস আর পুলিশ এখন আমাকে জিজ্ঞাসাবাদ করছে, এইবার আমি কি করব বলতো। না তোর জন্য তো রীতিমতো আমি ফেঁসে গেছি। ভানু বলে, 31 তারিখ তো সবাই ক্যাসিনোতে গিয়েছিল, তাতে অসুবিধার কি হয়েছে? না আমি তো এটা বুঝতে পারছি না, আর আমি তো ওকে ইনভাইট করেও কি ফেঁসে গেলাম নাকি? তখনই নিশা বলে, তোর জন্য তো এখন পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছে, এবার তুই বল আমি কি করব? আমার কি কিছু করবার আছে এখানে? অফিসার বলে, দেখুন আপনি আপনার বন্ধুকে এখানে আসতে বলুন। নিশা বারবার করে আসতে বলে, কিন্তু ভানু বলে দেয়, আমি এখন যেতে পারবো না, আর আমি কোনো অন্যায় করিনি, কেন যেতে হবে? আগে থেকে বললে যাব, না হলে যাব না। এই বলেই ফোন কেটে দেয়। নিশা তখন বলে, দেখেছেন তো স্যার, আমি আগেই বললাম, আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চান না, এবার দেখছেন তো। তখনই জিৎ বসু বলে, ঠিক আছে এখন আপনি যেতে পারেন, আবার যদি কেসের জন্য আপনার সাহায্য দরকার হয় আমি কিন্তু আপনার সাহায্য চাইব। নিশা এরপর বেরিয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় একজন কনস্টেবল জিৎ বসুর সাথে কথা বলতে ভেতরে ঢোকে। আর সে বলে, স্যার ওই ছেলেটা যে মারা গেছিল তার খবর জানা গেছে, তার নাম হচ্ছে বিতান মিত্র, সে আসানসোলে থাকে, তার বাবার নাম হরিপ্রসাদ মিত্র। আর এটা শোনার পরে নিশা তো ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যে এবারে সমস্ত সত্যি সামনে চলে আসবে। তাই অফিসারকে কি করে ঘোল খাওয়াবে আবারও সেই প্ল্যান ভাবতে থাকে নিশা। এর মধ্যেই সকাল হয়ে গেছে। তখনই ঘুম থেকে উঠে দেখে উজি যে ঋষির বাবা সোফাতেই ঘুমিয়ে পড়েছে। এদিকে একের পর এক ফোন রিসিভ করে যাচ্ছে ঐশীর তো প্রচুর মাথা গরম আর বলে, এই যে জ্যোতি, তোমার জন্য আমাদের প্রত্যেকের ঘুম উড়েছে। ঋষিকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? আজ তুমি ঋষিকে নিয়ে গেছো বলেই আমরা এইভাবে ফেসে গেলাম, ভালো লাগছে না আর। খেয়া তখন বলে, তুই বৌদি ভাইয়ের সাথে সবসময় এই রকমভাবে কথা বলিস কেন? বৌদি ভাইয়ের কী দোষ বলতো? তুই সবসময় বৌদি ভাইকে এভাবে ছোট করবি না, এটা কিন্তু আমার ভালো লাগে না দেখতে। ঐশী তখন বলে, তোর বৌদি ভাইয়ের জন্যই তো আমাদের এই অবস্থা হয়েছে, সে কথা কি অস্বীকার করতে পারবি? বারবার বিনা ঝামেলার মধ্যে যেতে চাইছি, কিন্তু ঝামেলা পিছন থেকে যাচ্ছেই না। একবার গয়না চুরি হচ্ছে, একবার আমাদেরকে মাঠে মারাতে দিচ্ছে, সব কিছু, সব টাকা পয়সা নয়ছয় হয়ে যাচ্ছে, কি যে হচ্ছে মাথার মধ্যে ঢুকছে না কিছুই। ঠিক সেই মুহূর্তেই ঋষির বাবা বলে, বৌমা তুমি ওর কথা ধরো না, ওর মাথাটা তো একটু গরম, তাই ও ভুলভাল বকে ফেলছে। তুমি তো সবার খেয়াল রাখো, নিজের খেয়ালও রাখতে শুরু করো, তোমার শরীরের অবস্থাও তো খুব একটা ভালো না। উজি বলে, আপনি চিন্তা করবেন না বাবা, আমি একদম ঠিক আছি। এর মধ্যেই অফিসার জিৎ বসু রেডি হচ্ছিল, আর অন্যদিকে কনস্টেবলদেরকে পাঠিয়ে দিয়েছে আসানসোলে হরিপ্রসাদের আর এই বিতানের খবর নেওয়ার জন্য। দেখা যায় কনস্টেবল এসে একে ওকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউই কিছু বলতে চায় না। এরপর যে লোকাল থানা আছে তাদের সাথেও কন্ট্যাক্ট করে, কিন্তু দেখা যায় সেইখানের পুলিশ অফিসার নতুন জয়েন করেছে, তাই সেও আর কিছু বলে উঠতে পারছে না। এরপর একজনের সাথে দেখা হয়, তখন তাকে জিজ্ঞেস করতেই সে তখন বলে, হ্যাঁ আমি তো এই গ্রামেই থাকি, কেন বলুন তো? অফিসার বলে, আচ্ছা বিতান মিত্র বলে আপনি কাউকে চেনেন? আর হরিপ্রসাদ মিত্র? তখন সে বলে, হ্যাঁ চিনি তো, ওই ছেলেটা মারা যাওয়ার পরেই ওর বাবা মা আর ওই মেয়েটাকে নিয়ে কোথাও একটা চলে গেছে, ওরা তো এক ভাই এক বোন ছিল। পুরোটাই মিথ্যে কথা বলে। তখন অফিসার বলে, আপনি সঠিক বলছেন তো, আপনি জানেন সব কিছু? তখন সেই প্রতিবেশী বলে, হ্যাঁ আমি তো সবটা জানি, সেই জন্যই তো আপনাদেরকে বলতে পারছি, আমরা যদি সবটা না জানতাম তাহলে কি করে বলতাম বলুন তো। এরপরে অফিসার জিৎ বসুকে ফোন করে আর বলে, স্যার বিতান মিত্রের বাবা মা আর বোন তিনজনা কোথাও একটা চলে গেছে, তাদের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, প্রতিবেশী বলল। তখন জিৎ বসু বলে, ওনার কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে নাও, পরবর্তী সময় যদি সাহায্য লাগে ওনাকে আবার ফোন করবে। এরপরে ফোন নাম্বার নিয়ে নেয়। পুলিশরা চলে যেতেই সেই লোকটা নিশাকে ফোন করে বলে, তুই যেমন যেমন বলেছিলিস আমি ঠিক তেমনই বলেছি। নিশা বলে, ওরা কিছু বুঝতে পারেনি তো? কোনো রকমের কোনো চালাকি করোনি তো তুমি? তখন সে বলে, একদমই না, যেমনটা বলেছিলিস তেমন অনুযায়ী কাজ করেছি। এরপরে নিশা তো খুশি হয়ে যায়। ভানু তখন বলে,
কিন্তু এবার তুই কি করবি, কিছু ভাবলি? তখন নিশা বলে, প্রয়োজন পড়লে ওই ঋষি ব্যানার্জিকে কি করে জেল খাটাতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। সারা জীবনও জেলে বসে থাকবে, কখনো ও জেল থেকে বেরোতে পারবে না। আর আমাদের উজি, ও যদি ঋষিকে বাঁচানোর চেষ্টা করে না, এইবার ও ফেঁসে যাবে। আমি আর কোনোভাবেই রিস্ক নেব না। আমি জানি যে ওই ঋষি ব্যানার্জি আমার ভাইকে শেষ করে দিয়েছে, তাই ঋষি ব্যানার্জির উচিত শাস্তি হবেই হবে। এই বলেই ভানুর সাথে কথা বলতে বলতে রুম থেকে চলে যায়। তখনই ভানু ফোন করে উজিকে আর বলে, উজি, তোর দিদির মাথা কিন্তু আবারও খারাপ হয়ে গেছে। ঋষি ব্যানার্জিকে রীতিমতো সহ্য করতে পারছে না। যেহেতু বিতানকে ঋষি ব্যানার্জি মেরেছে, তাই তোর দিদি একেবারে রেগে উঠেছে আর বলছে বারবার ঋষি ব্যানার্জি নাকি ফাঁসি হইয়ে তবেই ছাড়বে। এরপর উজি কি করবে বুঝে উঠতে পারছে না। উজি গেছিল দুর্জয় আর শঙ্খকে অফিস থেকে ডাকতে। তখনই শুনতে পায় কেউ একজন এসেছে আর তার সাথে কথা বলতে থাকে দুর্জয় আর শঙ্খ। দুর্জয় আর শঙ্খ বলে, আপনাদের যেটুকু মাল লাগবে পাঠিয়ে দেবো, আর বাকি মাল বাগুইহাটিতে যাবে। তখনই সেই লোকটা বলে, বাগুইহাটিতে কেন যাবে স্যার? মানে ঋষি স্যার যদি জিজ্ঞেস করে কি বলবো? তখনই মেশো বলে, ঋষি কি কখনো এসব ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করেছে? করেনি আর করবেও না, আপনি এসব ভাববেন না। আর শুনুন, বেশি চালাকি করার চেষ্টা করবেন না, কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু ঋষির মেশো হই। হ্যাঁ। এরপর সেই লোকটা তো চলে যায়। তখনই উজি ভাবে, এরা কাকে এত মাল দেওয়ার চেষ্টা করছে? যতদূর মনে হচ্ছে ঋষিবাবু এই মালের সম্পর্কে কিছুই জানে না। এরা যে কি অনৈতিক বিজনেস করছে সেটা আমাকে জানতে হবে। তার মধ্যেই চলে এসেছে শোভাদেবী আর বলে, কি ব্যাপার, 9:30 বেজে গেছে, তোমরা এখনও যাওনি? তখনই উজি বলে, এই তো যাবো বলেই তো রেডি হয়েছি। তখনই দুর্জয় বলে, তুমি কি আমাদের কোনো কথা শুনেছো জ্যোতি? জ্যোতি তখন বলে, আমি তো এইমাত্র এলাম, আমি আবার কি কথা শুনবো? এরপরে শোভাদেবী বলে, তোমরা আমাকে কথা দাও আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে। না না, এইভাবে আমি পাচ্ছি না কষ্ট সহ্য করতে। আমার ছেলে নিশ্চয়ই সারা রাত ঘুমাতে পারেনি। শঙ্খ, তুমি বলো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে। এরপর শঙ্খ বলে, চেষ্টা করব। তারপরে জ্যোতিকেও সেই একই কথাই বলতে থাকে শোভাদেবী আর বলে, জ্যোতি, তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে তো? চুপ করে থেকো না, বলো না, পারবে তো? তখনই জ্যোতি বলে, চেষ্টা করব, আমি যতদূর পারি চেষ্টা করব। বারবার একই কথাই বলতে থাকে। তখনই শঙ্খ বলে যে এবারে ঋষিকে ছাড়ানোটা এতটাও ইজি ব্যাপার হবে না, যথেষ্ট কঠিন ব্যাপার। ওই অফিসার জিৎ বসু, উনি যা শুরু করেছেন, একজন অনেস্ট অফিসার হলে যে কতটা সমস্যা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তবে ব্যাপারটা এতটাও সহজ না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু উজি ভাবে, এই শঙ্খ আর দুর্জয় কোনো কিছু নিয়ে একটা গণ্ডগোল করছে, আর সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কী নিয়ে গণ্ডগোল করছে সেটাই এখন ঋষিবাবুকে বলতে হবে।